বাঘ মামা ঘুমাও ঘুমাও, আরামে ঘুমাও। এই এই, কে রে, কে? হায় হায়, আমার টাকা পয়সা গহনা সব চুরি হয়ে গেল রে, হায় হায় রে। এই এই হারামজাদা, থাম থাম বলছি, থাম। আজ নারকেল বিক্রি করে বউয়ের জন্য শাড়ি নিয়ে যাব। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হেই হে। এ এ এ কি, পিছনটা এমন হালকা হালকা লাগছে কেন? হায় হায়, বস্তা কে কাটলো? আর নারকেলি বা কোথায়? ওরে হারামি চোর, তবে রে, দাঁড়া। বাপরে, এতক্ষণে শরীরটা একটু ঠান্ডা হলো। যা গরম লাগছিল বাপু, গোসল শেষ। যাই যাই, এবার বাড়ি যাই। এ কি, আমার পুটলিটা কোথায়? ওটা কে রে? ও, মিচকে চোর। শালার বেটা, চোরের জন্য দেখছি শান্তি নেই। এই থাম থাম বলছি, আমার পুটলি দিয়ে যা। মোড়ল মশাই, এভাবে আর কতদিন? ওই মিচকে চোর তো একে একে সবার জিনিস চুরি করছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো ওই চোর আমাদের সবকিছু চুরি করে নেবে। তাহলে চলুন মোড়ল মশাই, আমরা থানায় গিয়ে ওর নামে মামলা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই থানায় চলো। পুলিশ বাবু, আমাদের ওই চোর থেকে নিরাপদ রাখুন। দেখুন, গ্রামে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব। আপনারা একদম চিন্তা করবেন না, হাবিলদার সাহেব। ইয়েস স্যার, বলুন কি করতে হবে? শোনো, আজ থেকে তুমি পুরো গ্রামে ডিউটি করবে। এই গ্রামে যেন আর চুরি না হয়, এবং চোরকে কিন্তু ধরতেই হবে। ওকে স্যার, আমি রেডি। এই রে, শালার হাবিলদার আবার কোথা থেকে এলো? যতই পাহারা দাও, এই মিসকে তো চুরি করবেই করবে। এই কে রে, কে ওখানে, কে? এবার তাড়াতাড়ি পালাই বাবা। এবার এবার পালাবি কোথায়, বদমাইশ চোর? মায়েরি, বড় জোর বেঁচে গেলুম। ভাগ্যের শরীরে তেল মেখেছিলুম, নয়তো আজ কেলো হয়ে যেত। মায়েরি। কেউ নেই ঘরে, সুযোগটা কাজে লাগাই। ওরে বাবা রে, আর মারিস না, আর মারিস না রে, জ্বলে গেল, জ্বলে গেল। হারামজাদা, পালাচ্ছিস কোথায়? আয় আয়, আর চুরি করবি না। না না, এভাবে তো আর চুরি হবে না। এই হাবিলদারের চোখ তো পাক্কা, এই চোখ তো আমি এড়াতে পারছি না। মায়েরি, না না, আমার অন্য ব্যবস্থা করতেই হবে। আমার দয়াল বাবা, কলা খাবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানি কেন মিটাইয়া যাও বাবা রে। বাবা, বাবা গো, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। হক মাওলা, হিল বাবা, আমি হলাম কলা বাবা, আমাকে কলা বাবা বলে ডাক। হক মাওলা, হিল বাবা, কলা বাবা। ও সরি সরি, কলা বাবা, দয়া করে সাহায্য করুন কলা বাবা। হক মাওলা, বল বল বৎস, তোর কি সমস্যা? বাবা, আমি হলাম চোর, চুরি করে আমার দিন কাটে, কিন্তু দুদিন হলো আমি চুরি করতে পারছি না। মায়েরি, ও বাবা, দয়া করে আমাকে একটু উপায় বের করে দিন না বাবা। কি করে আমি ওই হাবিলদারের চোখ ফাঁকি দিয়ে চুরি করব? বলুন না বাবা, বলুন। চুরি করতে না পারলে আমার হাত চুলকায়, পেট খারাপ হয়, পা ব্যথা করে, ব্রেন চুলকায়। দয়া করে বলুন না, বলুন না কলা বাবা। বাপরে, এই বেটা মনে হয় পাক্কা চোর। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি উপায় জানি, সব জানি। তার আগে বলতো, এর আগে চুরি করার টাকা পয়সা সব কোথায় লুকিয়ে রেখেছিস? কেন কেন, সেটা আপনাকে বলবো কেন? আরে, সেটা না জানলে
চুরির দেবতাকে আহ্বান করব কিভাবে? তাকে তো প্রমাণ দিতে হবে যে তুই পাক্কা একটা চোর। তাই বলুন। এল বাবা, বস, এই কলাগুলো নে। এই কলাগুলো রাত 12টার পর সিদ্ধ করে খাবি। আর মনে রাখবি, ঠিক 12টার পর এই জাদু কলা সিদ্ধ খেলে তুই অদৃশ্য হওয়ার শক্তি পাবি। যখন ইচ্ছে অদৃশ্য হয়ে চুরি করতে পারবি। হক মাওলা। ইরে মায়েরি, সত্যি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, 1 সত্যি, 3 সত্যি, 7 সত্যি। তবে হ্যাঁ, এই কলা নিশি রাতে বাঁশবাগানে বসে একা সিদ্ধ করবি। তুই একা। আমি যা যা বললাম সেই অনুযায়ী কাজ করবি, নইলে একটু 19-20 হলে তুই ভস্ম হয়ে যাবি। যা যা, চলে যা। হক মাওলা। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা ধরা পড়ার নেই কোনো চান্স। খাবো আমি কলা সিদ্ধ, করবো সবাইকে এবার জব্দ। দিলবার দিলবার, ও দিলবার দিলবার, দিলবার দিলবার, ও দিলবার দিলবার। এরপর গভীর রাতে মিচকে শিয়াল বাঁশবাগানে যায়। এরে মায়েরি, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একদম বেশ নির্জন, বাঁশবাগানের একদম মাঝে। ও যতই ঘুরি ওরা রাতে, লাটাই তো আমার হাতে। ও টিডিং টিডিং, ও টিডিং টিডিং। এরে মায়েরি, অনেকক্ষণ থেকে তো জাল দিচ্ছি, দেখি তো সিদ্ধ হয়েছে কিনা। এই রে, এখনো তো কাঁচাই আছে। না না, বেশি করে জাল দিতে হবে। দেখ তেরি, এগুলো কলা না লোহা? এতক্ষণ ধরে জাল দিচ্ছি, সিদ্ধ হচ্ছে না। মায়েরি, জ্বালানি তো শেষ, এখন কি দিয়ে জাল দিব? না না, এই কলা আমায় সিদ্ধ করতেই হবে। মায়েরি। বেটা চোর, তুই এইদিকে তুই কলা সিদ্ধ কর, আর আমি ওইদিকে আমার কপাল সিদ্ধ করি। হক মাওলা। এবার এবার নিশ্চয়ই সিদ্ধ হবে। তাড়াতাড়ি সিদ্ধ হ কলা, তাড়াতাড়ি সিদ্ধ হ। তুই আমার একমাত্র তুরুপের দাস, তোকে দিয়ে নতুন মিশন শুরু করব। এত জ্বালানি দিয়েও মিচকে কলা সিদ্ধ করতে পারে না। বেচারা মিচকে পড়ে যায় মহা বিপদে। এত জাল দিলাম তবু সিদ্ধ হলি না, এদিকে তো 12টা বেজেই গেল। হায় পোড়া কপাল। যাই, একবার কলা বাবাকে ডেকে আনি, কলা সিদ্ধ আমার খেতেই হবে। মায়েরি। এ এ এ কি? কলা বাবা, কলা বাবা তো এখানেই থাকে। কলা বাবা, কলা বাবা, ও কলা বাবা। না, নেই তো। আচ্ছা, ওই বেটা আবার আমাকে কোনোভাবে বোকা বানালো না তো? হায় হায়, এ কি সর্বনাশ! মায়েরি, এ তো চোরের উপর বাটপারি, নির্ঘাত এ কাজ ও কলা বাবার কাজ। ওকে আমি আমার গুপ্তধনের কথা বলেছিলাম। শালার বেটা, তোকে তো আমি ছাড়বই না, কলার মতো তোকেও সিদ্ধ করব। মায়েরি, আমার এতদিনে চুরি করা সম্পদ নিয়ে পালাবি? দাঁড়া, তা তো হবে না রে বেটা। ওরে বাবা রে, জাল দিস না, আর জাল দিস না রে, জ্বলে গেল রে, পিছন আমার জ্বলে গেল। উ উরে বাবা রে। এবার দেখ দেখ শালা, আমাকে বোকা বানিয়ে কলা সিদ্ধ করতে দিছিলি না? এবার দেখ কেমন লাগে, আমি তোকেই সিদ্ধ করব। স্যার স্যার, এটাই 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 সেই চোর। হাবিলদার, ধরো ওকে, অ্যাকশন! একদম পালানোর চেষ্টা করবি না, নইলে তোর খুলি উড়িয়ে দেব। এই রে, কেলো করেছে। মায়েরি। এই থাম বলছি, থাম। ওরে বাবা রে, গেলুম গেলুম, এবারের যাত্রায় বেঁচে গেলুম। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ থেকে অনেকদিন আগের কথা। এক গ্রামে থাকতো এক বৃদ্ধা, আর তার ছিল 2টা ছেলে ও ছেলের বউ। ছেলেরা থাকতো অন্য বনে, আর 2 বউ থাকতো গ্রামেই বৃদ্ধার সাথে। তবে 2 বউ বৃদ্ধাকে একদমই সহ্য করতে পারতো না, সব সময় কোনো না কোনো ভাবে অত্যাচার করে যেত। বৃদ্ধা থাকতো একটা ভাঙা কুঠিরে, আর 2 বউ থাকতো বড় দালানে। তারা সব সময় বৃদ্ধাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। এমনই একদিন
এই ছোট ছোট, এই ছোট শোন, আজ কি রান্না হয়েছে রে? আমার যে খুব খিদে পেয়েছে রে। কি আর বলবো দিদি, বুড়ি তো আজ এখনো কিছুই রান্না করেনি। কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেল, এই বুড়ি এখনো রান্না করেনি? তুই এখানেই দাঁড়া, আজ আমি বুড়ির মজা দেখাচ্ছি ভালো করে। এই বলে বড় বউ রেগে মেগে বৃদ্ধার কুঠিরের সামনে যায় আর বৃদ্ধাকে ডাকতে থাকে, বুড়ি, এই বুড়ি, বেরিয়ে আয় ঘর থেকে, বেরিয়ে আয় বলছি। আজ তোর একদিন কি আর আমার একদিন। কই রে বুড়ি, কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, কি দেখে যে আমার বাবা মা এরকম একটা শিয়ালের ঘরে আমাকে বিয়ে দিয়েছিল তা কে জানে। কি হয়েছে কি বড় বউ, এইভাবে ডাকছো কেন? বলো, আমাকে বলো কি হয়েছে। আমার জিজ্ঞেস করছিস কি হয়েছে? বলি আজ রান্না কে করবে শুনি? বড় বউ, আসলে আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ তোমরা দুই বউ মিলে একটু রান্না করে নাও না মা, দেখছোই তো আমার শরীরটা আজ একদমই ভালো নেই। তবে রে বজ্জাত বুড়ি, তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে বলিস কাজ করতে? এর মজা তো আমি তোকে দেখিয়ে ছাড়বো, কত ধানে কত চাল তা তুই এবার বুঝবি। বড় বউ এসব কথা মনে মনে বলে ঘরে চলে যায় আর ছোটকে বলে, দেখেছিস তো ছোট, বুড়ির কত বড় সাহস, আমাকে বলছে কাজ করতে। যতক্ষণ না আমি বুড়িকে এর উচিত শিক্ষা দিয়েছি ততক্ষণ আমি মনের ভেতর একদমই কোনো শান্তি পাবো না। তুমি এবারে ঠিক কি করতে চাইছো গো দিদি? বুড়িকে তো আমার একদমই সহ্য হয় না। আরে ওই বুড়ির মুরগি আছে না, মুরগির ডিম বিক্রি করে তো ওর সংসার চলে নাকি? তবে এবার ওই মুরগি আমরা নিয়ে আসবো, এখানে মুরগির মাংস রান্না করে খাবো আমরা। কি বলছো কি তুমি দিদি? বুড়ি যদি কোনোভাবে টের পেয়ে যায় তখন আমাদের কি হবে? মুরগিটা তো বুড়ির খুব শখের গো। কি আর হবে, আমি কি ওই দুষ্টু বুড়িকে ভয় পাই নাকি? হ্যাঁ বুড়ি, তুই এবার বুঝবি কেমন মজা। যেমন ভাবনা তেমন কাজ, দুই বউ মিলে বৃদ্ধার একমাত্র মুরগিটা বাড়ির উঠান থেকে চুরি করে নিয়ে যায় আর সেই মুরগি তারা রান্না করে। সন্ধ্যা হতেই বৃদ্ধা তার মুরগির খোঁজ করতে থাকে। কি ব্যাপার, আমার মুরগিটা আজ এখনো আসছে না কেন? সব শিয়ালরা মুরগি খায়, কিন্তু এই মুরগির সঙ্গেই তো আমি আমার সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিই। আমার এত সাথের মুরগি কোথায় গেল? দেখি তো কোথায় আছে। আয় আয় আয়, তি 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 তি, আয়, কোথায় গেলি রে? রাত যে হয়ে এলো, খোয়ারে তো উঠতে হবে তোর। আয় আয় বাছা, আয়। বৃদ্ধা অনেকক্ষণ তার মুরগিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার মুরগিকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে তার বউদের বাড়ির পাশে তার মুরগির পালক দেখতে পায়। তা দেখে বৃদ্ধার আর কোনো কিছুই বুঝতে বাকি নেই যে তার মুরগি কোথায় গেছে। তখন বৃদ্ধা তার বউদের ডাকে আর মুরগির ব্যাপারে জিজ্ঞেস করে, ওরে দুষ্টু বুড়ি, তোর মুরগি হচ্ছে আমাদের পেটে। আমরা তোর মুরগি রান্না করে খেয়ে নিয়েছি, অনেক মজাই ছিল তোর মুরগিটা। আহা, কি নরম সুস্বাদু মাংস। জানো তো বুড়ি, আমার একটা মুরগি ছিল আর সেই শখের মুরগিটার সঙ্গে আমি আমার সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতাম, অথচ আমার দুই বউয়েরা মিলে সেই মুরগিটাকে ধরে খেয়ে নিয়েছে। এবার আমি কার সঙ্গে দুঃখ ভাগাভাগি করব আর কিভাবেই বা নিজের পেট চালাবো? ওই মুরগি যা ডিম দিত তা বিক্রি করে তো আমি আমার পেট চালাতাম। তুমি একদম কেঁদো না বুড়িমা, আমি তোমার একটা ব্যবস্থা করছি, দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি আর আমার কি ব্যবস্থা করবে বুড়ি? আমি তোমাকে একটা নলকূপ দিচ্ছি বুড়িমা, এই নলকূপটা তোমার ঘরেই থাকবে, কেমন? ওই নলকূপ থেকে অনেক অনেক ডিম পড়বে, তোমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি ডিম তুমি ওই নলকূপ থেকে পাবে। এতে তোমার দিন চলে যাবে। আমি জানি ওরা নিশ্চয়ই তোমার ক্ষতি করবে, তবে এর ফলও ওরা পেয়ে যাবে। এসব নিয়ে তুমি একদম কোনো চিন্তা করবে না। তুমি সত্যি বলছো পরি? হ্যাঁ বুড়িমা, আমি সত্যি বলছি। এবার আমি আসি গো, তুমি আর কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। এরপর পরি সেখান থেকে চলে যায় আর বৃদ্ধার কুঠিরের ভেতরে একটা ডিমের নলকূপ দিয়ে যায়। তারপর থেকে সে বৃদ্ধা পরির দেওয়া সেই নলকূপ থেকে ডিম নিয়ে তা বিক্রি করত আর তা দিয়ে বৃদ্ধার দিন অনেক ভালোভাবেই কাটতো।
যাক বাবা যাক, আমার অনেক বড় উপকার হয়েছে। এতদিনে অনেক ডিম আমি বিক্রি করতে পারছি, আমার বড্ড শান্তি লাগছে। আগের তুলনায় আমি অনেক ভালোভাবে দিন কাটাতে পারি। না জানি ওরা দুই বউ আবার কবে আমার এই ডিমের নলকূপটাতে ভাগ বসায়। না, এত কিছু ভাবলে আমাকে চলবে না, আমাকে যে সাবধানে থাকতে হবে। বৃথা পড়ে দেওয়া সেই ডিমের নলকূপের কারণে বেশ ভালোভাবেই থাকতে লাগে। একদিন দিদি, এই দিদি, ওই বুড়ি এত ভালোভাবে থাকছে কি করে বলো তো? কাল দেখলাম জানো তো, ইলিশ মাছ এনে গপ গপ করে কাঁচাই খাচ্ছে। বলো তো ওই বৃদ্ধার আসলে কি হয়েছে? কি এত টাকাই বা ওই দুষ্টু বুড়ি কোথায় পাচ্ছে? হ্যাঁ রে, আমিও তো এটাই ভাবছি, কিভাবে ডিম বিক্রি করছে আর পাচ্ছেই বা কোথায়? আমরা তো ওর একমাত্র মুরগিটাকে ধরে দুজনেই খেয়ে নিয়েছি। শোন ছোট, আমরা বরং এক কাজ করি, বুঝলি? বলো বলো দিদি, কি কাজ করব? জলদি বলো, আমার যে আর তর সইছে না। আমরা বরং লুকিয়ে খোঁজ নেই, আর খোঁজ নিয়ে দেখি ওই বুড়ির এত সুখে থাকার আসল কারণটা কি। বুঝেছিস তো? শুধু একবার জানতে পারি, তারপর ওই বুড়ির কবর আমি করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চলো তবে, আমরা তাই করি দিদি, চলো চলো। এরপর দুই বউ মিলে খোঁজ নেয়, আর তারা দেখে যে বৃদ্ধার কুঠিরের ভেতরে আর সে বাঁশের নলকূপ থেকে অনেকগুলো করে ডিম পড়ে। দেখেছো দিদি, দেখেছো কি কাণ্ড? এমন কাণ্ড তো আমি আমার বাপের জমেও দেখিনি। তাই তো বলি, এই শয়তান বুড়ি এত এত ডিম কোথায় পাচ্ছে রোজ, আবার ডিমগুলো বিক্রিও করছে। এখন তো দেখছি বাঁশের নলকূপ আছে। আমার মনে হয় কি এই বাঁশের নলকূপটা আমাদের জন্যই এই বুড়ি কাউকে দেখায়নি গো, লুকিয়ে রেখেছে, আর এখান থেকে ডিম নিয়ে নিয়ে বিক্রি করছে। আমরা থাকতে কিনা এই অতপছাড়ি বুড়ি এত সুখে থাকবে, আর সেটা কিনা আমরা হতে দিব? কিছুতেই হতে পারে না। আজ বুড়ি ঘুমিয়ে গেলে এই বাঁশের নলকূপ আমি আমার সাথে করে নিয়ে যাব। হুম হুম, তুমি একদমই ঠিক বলেছো দিদি, এবার চলো। দুই বউ বুদ্ধি করে বুড়ির ডিমের নলকূপটি চুরি করবে। যেমনি ভাবনা তেমনি কাজ। বৃদ্ধা যখন রাতে ঘুমিয়ে পড়ে, তখন দুই বউই লুকিয়ে লুকিয়ে বৃদ্ধার ঘরে প্রবেশ করে। তারা দুজন মিলে বাঁশের নলকূপটি তোলার অনেক চেষ্টা করে। ঠিক তখনই বাঁশের নলকূপ থেকে আগুনের গোলা বেরিয়ে তাদের দুই বউয়ের শরীরে লাগে। তারা দুজনেই বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর এতে করে বৃদ্ধার ঘুমও ভেঙে যায়। এ কি তোমরা এত রাতে এখানে কেন? আর এ কি হাল হয়েছে তোমাদের? আরে মা, ওসব কথা আপনি পরে শুনবেন, আগে তো আপনি আমাদেরকে বাঁচান, আমরা যে মরে যাচ্ছি, বাঁচান আমাদের। আমরা আর কখনোই আপনাকে জ্বালাতন করব না, এই কথা দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে যাচ্ছে। বাঁশের নলকূপ, তুই দাঁড়া, ওদেরকে ছেড়ে দে, আর আগুনের গোলা বের করিস না, ওদের যে শিক্ষে হয়ে গেছে, ছেড়ে দে ওদেরকে। বৃদ্ধা বলার সঙ্গে সঙ্গে বাঁশের নলকূপ থেকে আগুনের গোলা বের হওয়া বন্ধ হয়ে যায়, আর তারা দুই বউ ছুটে পালিয়ে যায়। এভাবেই দুই বউ তাদের পাপের শাস্তি পায়, আর এরপর থেকে কখনোই দুই বউ বৃদ্ধার উপর আর অত্যাচার করেনি। আর বৃদ্ধাও তার বাঁশের নলকূপ আর ডিম দিয়ে সুখে শান্তিতেই তার দিন কাটাতো। কোনো এক প্রান্তে সুন্দর একটি বন ছিল। বনের মাঝে ছোট্ট একটা সুন্দর পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর মাছ দেখা যেত, কিন্তু বনের অন্য প্রাণীরা সেই পুকুরে নামতে না পারায় মাছগুলো আর খেতে পারতো না। কিন্তু ওই পুকুরে একটা বক এসে মাছ ধরে ধরে খেত। এটা দেখে অন্য সব প্রাণীরা খুব আফসোস করত। সেই বনে একটা চালাক শিয়াল থাকতো। বেইমানি করে হোক, প্রতারণা করে হোক, আর চুরি করেই বা হোক, শিয়ালটি এইভাবেই খাবার জোগাড় করত। একদিন শিয়াল খাবারের খোঁজে গুটি গুটি পায়ে হাঁটছিল। ও বাবা, কদিন থেকে তো চুরি চামারি করে বেশ ভালোই খেলাম। আজকে যদি আমি না খাই, তবে তো আজকে আমি আর প্রাণেই বাঁচতে পারবো না। আমার মরণ যে নিশ্চিত। ও বাবা, জীবনটাই বেদনার। এভাবে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। ওরে, এ তো দেখছি কত সুন্দর সুন্দর মাছ রে। আজকে মনে হচ্ছে আর না খেয়ে থাকতে হবে না, আমি ধরবো আর কপাকপ গিলবো। এরপর শিয়াল সেই মাছগুলোকে ধরার অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই হাতে নাগালেই পেল না। সে যখন হতাশ হয়ে পুকুরের পাড়ে বসেছিল, তখন সে দেখলো একটা বক পুকুরে নেমে মাছ খাচ্ছে। আর চোখের সামনে হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কি হয়েছে? আর শোনো, আমাকে বগা বলবে না, বুঝেছো তো?
আমাকে তুমি বকরাজ বলবে। এবার বলো কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এইদিকে একটু শোনো তো। হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই তো, আমি তোমার কাছে যাব আর তুমি আমাকে ধরে খেয়ে নেবে। তোমাকে যে আমি হাড়ে হাড়ে চিনি। আরে আরে না ভাই না, তুমি যে ভুল ভাবছো। তো তো আবার কি হয়েছে শুনি? তুমি কি জানো 3 দিন থেকে আমি কিচ্ছুটি খাইনি। তো তো কি হয়েছে? এখন আমি কি করব শুনি? ওই মাছটা কি তুমি আমাকে একটু দিবে? ও আচ্ছা আচ্ছা, এই কথা। এই নাও মাছ। বকটি মাছ ধরে ধরে শিয়ালের দিকে ছুঁড়ে মারলো। এভাবে শিয়ালটি বেশ কিছু মাছ খেলো। আহ, মাছগুলো খেতে তো দেখছি দারুণ মজা। বেশ দারুণ। আচ্ছা বক ভাই, আমি তোমাকে একটা কথা বলি। এক্ষুনি বলো। তাহলে শোনো, তুমি তো সবার অনেক উপকার করো তাই না? এই যেমন আজকে আমার একটা উপকার করলে, তবে তুমি যদি আমার আরেকটা উপকার। না না থাক। আরে আরে ভাই, তুমি আমাকে বলো তো, আমি না তোমার প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমি পাশের এক জঙ্গলে বাঁশঝোপের গুহার ভেতরে থাকতাম। ওইখানে একটা বাঘ ছিল, বুঝেছো তো? সে পাজি বাঘটা সবসময় আমার উপর হুকুম চালাতো। হুকুম করলে আবার হলো নাকি? তুমি তো ভাই দেখছি চালাক হলেও খুবই বোকা। তোমাকে হুকুম করতো আর তুমি কিনা বোকারামের মতো তা শুনতে। তুমি এর প্রতিবাদ করনি? তাকে আর বলতে। তাছাড়া ওই বাঘকে সবাই আমাদের বনের সর্দার বলে মানতো, আর আমি যদি তাকে সর্দার বলে না মানি তবে তো সে আমাকে মেরে ফেলতো। বলো। হ্যাঁ, বজ্জাত বাঘ কোথাকার। ওর গায়ে অত শক্তি আছে বলেই তো আমাদের ওপর হুকুম চালায়। তুমি না এলে হয়তো বা আমি এতক্ষণে মরেই যেতাম। বাঘ তখনই তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, ও কথা তুমি ভুলেও মুখে এনো না ভাই। তোমার এই বক ভয় থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ওই জন্যই তো তুমি আমার ভাই। তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। বাবা, তুমি একটু বেশি পকড় পকড় করো, থামো তো। আর হ্যাঁ, এসো এসো আমার সাথে। এই বলে বকটি উড়ে গেল, আর শিয়ালও তার পিছন পিছন গেল। তারা একটা জঙ্গলের গর্তের সামনে এসে থামলো। এই যে দেখো, এই গুহাটি সুন্দর না? এই গুহাতে একদল শিয়াল থাকতো, তবে তারা এখন আর থাকে না। আসলে অনেকদিন থেকে তাদের কোনো খোঁজ খবর না থাকায় এই গর্তটা এভাবেই পড়ে আছে। থেকে বরং তুমি এখানেই থেকো, আর তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি ছুটতে চলে আসবো। এই বকটা তো দেখছি ভারী বোকা। দাঁড়াও বেটা দাঁড়াও, আর একটুখানি সবুর করো। এভাবে দিন কাটছিল। বক প্রতিদিন এক এক জায়গা থেকে এক এক ধরনের মাছ এনে শিয়ালকে দিত, আর এতে শিয়াল পণ্ডিত বেশ মজা করে সে মাছগুলো খেত। শিয়ালটি দিন দিন বেশ অলস হয়ে যেতে থাকলো। সে এখন আর খাবারের সন্ধানে যেত না। সে রোজ রোজ একরকমের খাবার খেতে খেতে ভীষণ বিরক্ত হয়ে পড়লো। উফ বাবা, এভাবে তো আমি আর পারছি না। এভাবে এক খাবার রোজ রোজ আমি কি করে খাই? এটা কি কোনো জীবন? উফ, আমি যে আর পারছি না। ইস, যদি একটা বড় সড়ো কোনো পাখির মাংস খেতে পারতাম তাহলে কতই না মজা হতো। আমি শুনেছি বকের মাংস নাকি অনেক টেস্টি হয়, তবে ওই বেটা বককে আমার যে আর কোনো দরকার নেই। আমার খুব ক্ষুধা পেয়েছে তাই না? তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য মাছ নিয়ে আসছি। আরে বক ভাই, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? একটু দাঁড়িয়ে যাও, তোমাকে আর কোনো কিছু আনতে হবে না। কেন কেন, আবার কি হলো? আসলে এতদিনে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর ঋণের বোঝা বাড়াতে চাই না। আসলে আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আরে আরে, এসব তুমি কি বলছো বলো তো? ও কিছু নয়। আমি যদি তোমার কিছু উপকার করে দিতে পারতাম তাহলে বেশ ধন্য হতাম। আমার জন্য তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি বরং নিজের চিন্তা করো। তাহলে ভাই শিয়াল, তুমি থাকো, এই আমি গেলাম। আরে আরে, তুমি যাবে মানে? তুমি আমার জন্য এত কিছু করলে, আমার কত উপকার করলে, আর আমি কিনা তোমার সাথে সামান্য কোলাকুলিটুকুও করবো না? তা কি কখনো হয়? তোমার সঙ্গে কিনা আমি কোলাকুলি করব? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আবার কি? আমি তোমার কাছে গেলে তুমি আবার আমাকে খেয়ে নেবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাক। তুমি যখন আমাকে বন্ধুই মনে করো না, তখন আর তোমাকে আমার সঙ্গে কোলাকুলি করতে হবে না। তুমি বরং যাও যাও, চলে যাও। না শিয়াল ভাই, তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না, আমি তোমার সঙ্গে কোলাকুলি করব। সে কি, তুমি সত্যি বলছো? তাহলে এক্ষুনি এসো, আমি তোমাকে কিচ্ছুটি করব না।
বকটি বিশ্বাস করে শিয়ালের কাছে গেল। শিয়াল ধরে বককে দিল এক কামড়। শিয়াল ভাই, আমার যে বড্ড লাগছে, তুমি আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। উপকার যখন করেছিলে তাহলে এত আতিক্ষেতা দেখিয়ে আমার সঙ্গে কোলাকুলি করার কি দরকার ছিল তোর? হ্যাঁ, এবার বোঝ বোঝ, কত ধানে কত চাল। শিয়াল বককে খেয়ে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো। আজকে যা খাবার খেলাম না, তার উপর আবার বকের মাংস। তারপর সে আবারও বনের মধ্যে হাঁটতে হাঁটতে তারপর সে হঠাৎ চলতে চলতে বাঘের আওয়াজ শুনতে পেল। রে, এটা তো মনে হচ্ছে বাঘের ডাক, এবার তবে আমার কি হবে? বেটা শিয়াল, দেখে তো মনে হচ্ছে তুই বেশ আনন্দে আছিস। এত তাড়াতাড়ি তোর ওস্তাদকে ভুলে গেলি? আমাকে তো বোকা বানিয়ে খুব সাধু সেজেছিলি, এবার তুই কোথায় যাবি? মানে মামা, আসলে আমার তো ভুল হয়ে গেছে, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভুল তো আমি করেছি, তোকে ছেড়ে দিয়ে। তোর মতো আরো কটা বদমাশ শিয়াল থাকতো ওই তো ওই দিকের গর্তে, আমার খাবারও যে তারা চুরি করে খেত। তবে আমি এখন আর তোকে কোনো দয়া করব না। এসব কথা বলে বাঘটি শিয়ালের দিকে এগোতে লাগলো। বাবারে, কি যে করি কি যে করি, পালানো ছাড়া তো মনে হচ্ছে আর কোনো উপায় নেই। ওরে বাবারে, চাচা, আপন প্রাণ বাঁচা। শিয়ালটি বাঘের সাথে দৌড়ে আর পারল না। শেষমেশে বাঘটি শিয়ালটিকে ধরেই ফেললো। তারপর বাঘটি ধূর্ত শিয়ালটিকে খেয়েই ফেললো। ধূর্ত শিয়াল, আমার সঙ্গে অনেক চালাকি করেছিলি, তবে আর না। এই বলে বাঘটি বনের পথে রওনা হলো।